এই যে নর পাহাড়, এটা এমন একটা জায়গা যার নাম শুনলেই স্থানীয়দের মনে একটা ভয় কাজ করে। আর এর চারপাশের যে লোককথাগুলো আছে না, সেগুলো একে আরও ভয়ঙ্কর করে তুলেছে। ব্যাপারটা কিন্তু এমন না যে পাহাড়টা কাল্পনিক, না, একদমই না। মানচিত্রের অস্তিত্ব আছে, কিন্তু এর কুখ্যাতিটা এতটাই ছড়িয়ে গেছে যে মানুষজনের থেকে 100 হাত দূরে থাকে। ব্যাপারটা অনেকটা এরকম, যেন একটা অদেখা দেয়াল পাহাড়টাকে ঘিরে রেখেছে, কোনো অশুভ শক্তির মতো। আর পাহাড়টার চেহারা, সেটাও কিন্তু কম ভয়ঙ্কর নয়। একেবারে কালো আগুনে পোড়া পাথর দিয়ে তৈরি। দেখলে মনে হবে যেন কোনো ভয়াবহ আগুনে পুড়ে পাথরগুলো একেবারে কয়লা হয়ে গেছে। স্থানীয়দের তো আবার বিশ্বাস এই পাথরের সাথে নাকি রক্তের একটা পুরনো সম্পর্ক আছে। আর এইখানে আমাদের গল্পের কথকের এন্ট্রি হয়, তন্ময়। উনি একজন গবেষক, আর এই সব লোক কথাকে স্রেফ কুসংস্কার বলেই মনে করেন। গ্রামের এক বয়স্ক লোক তন্ময়কে কিন্তু এই সাবধানবাণীটা দিয়েছিলেন। আর ঠিক এই জায়গাটাতেই গল্পের আসল সংঘাতটা শুরু হয়। একদিকে লোকবিশ্বাস আর অন্যদিকে আধুনিক যুক্তি। এই যে দ্বন্দ্বটা, এটাই কিন্তু পুরো গল্পের কেন্দ্রে রয়েছে। সবকিছু হঠাৎ করে যেন থেমে গিয়েছিল। এটা ছিল ঝড়ের পূর্বাভাস, ঠিকই, কিন্তু কোনো সাধারণ ঝড়ের পূর্বাভাস নয়। এই যে নিস্তব্ধতা, এটা আসলে একটা আসন্ন অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। চারপাশের স্বাভাবিক শব্দগুলো যদি হঠাৎ করে হারিয়ে যায়, কি ভয়ঙ্কর একটা শূন্যতা তৈরি হয়, তাই না? তন্ময়ও প্রথম এটাই খেয়াল করে। প্রকৃতির গলাটা যেন কেউ টিপে ধরেছে। কোনো পাখির ডাক নেই, কিচ্ছু না। শুধু পাখি কেন, প্রকৃতির যে একদম ছোট ছোট শব্দগুলো থাকে, যেমন পোকামাকড়ের গুঞ্জন, সেটাও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। চারপাশটা এতটাই অস্বাভাবিক রকমের শান্ত হয়ে গিয়েছিল যে ব্যাপারটা অস্বস্তিকর লাগছিল। আর তারপর অবশেষে সেই ঝড়টা এলো। কিন্তু আগেই যেমনটা বলছিলাম, এটা কোনো সাধারণ ঝড় ছিল না। এর আসার ধরন, এর প্রকৃতি, সবকিছুই ছিল অস্বাভাবিক আর ভয়ঙ্কর। আশ্চর্যজনকভাবে এই ঝড়ের কোনো শব্দ ছিল না, কোনো মেঘের গর্জন নেই, কিচ্ছু না। মনে হচ্ছিল হঠাৎ করে যেন কেউ গোটা পৃথিবীর সুইচটা অফ করে দিয়েছে। আকাশটা কিন্তু মেঘে কালো হয়নি, বরং একটা গভীর অন্তহীন শূন্যতায় ঢেকে গিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে গ্রামের ওই বৃদ্ধের সাবধান বাণীটা সত্যি হয়ে গেল। ওই ছাইয়ের ভেতর থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এলো, পরিষ্কারভাবে তন্ময়ের নাম ধরে ডাকল। এই একটা মুহূর্তে লোককথা আর যুক্তির মধ্যে যে দেয়ালটা ছিল, সেটা পুরোপুরি ভেঙে পড়ল। ব্যাপারটা আর শুধু শব্দে আটকে থাকল না, ভয়টা এবার চোখে দেখার মতো হয়ে উঠল। তন্ময় জানালা দিয়ে যা দেখল, সেটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। মানুষের মতো দেখতে বেশ কিছু ছায়ামূর্তি, কিন্তু ওরা হাঁটছিল না, ওরা পাহাড় থেকে একটা কালো ঢেউয়ের মতো ভেসে ভেসে নেমে আসছিল। ঝড়টা এবার আরও বেশি ব্যক্তিগত হয়ে ওঠে। বাইরের ওই ছায়ামূর্তিগুলো এবার ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু কোনো জোর খাটিয়ে নয়, বরং ছলনা করে। ধীরে, একদম তালে তালে দরজায় 3 বার ঠোকা পড়ার শব্দ। ভাবুন, এই সাধারণ একটা শব্দই ওই পরিস্থিতিতে কতটা ভয়ঙ্কর একটা সংকেত হয়ে উঠতে পারে। আর তারপরে ভেসে এলো একটা কণ্ঠস্বর, কিন্তু এটা কোনো অচেনা বা ভুতুরে কণ্ঠ ছিল না। না, এই গলাটা ছিল তন্ময়ের সবচেয়ে পরিচিত, সবচেয়ে আপন একজন মানুষের। তন্ময় তার মৃত মায়ের গলার আওয়াজ শুনতে পায়। একদিকে তার আবেগ বলছে দরজাটা খুলতে, অন্যদিকে তার যুক্তি বলছে এটা অসম্ভব। ঝড়টা ঠিক ওর সবচেয়ে দুর্বল জায়গাটায় আঘাত করেছে। আর ঠিক তখনই তন্ময় একটা ভয়ঙ্কর সত্যি উপলব্ধি করে। ঝড়টাকে আটকানোর জন্য ও যে দরজাটা বন্ধ করেছিল, সেটার আসলে কোনো মানেই হয় না। কারণ ঝড়টা আর বাইরে নেই, ওটা কোনোভাবে ইতিমধ্যেই ঘরের ভেতরে চলে এসেছে। সকাল হতেই ঝড়ের তাণ্ডবের প্রমাণগুলো স্পষ্ট হয়ে ওঠে। গ্রামের বেশ কয়েকটা বাড়ি একদম খালি, মানুষ উধাও হয়ে গেছে। তাদের ঘরের দরজাগুলো হাট করে খোলা, আর মাটির ওপর যে কালো ছাইয়ের আস্তরণ, তাতে পায়ের ছাপ। সোজা নর পাহাড়ের দিকে চলে গেছে। এ থেকে পরিষ্কার বোঝা যায় ওরা নিজেদের ইচ্ছেতেই ওই ডাকের সাড়া দিয়েছিল। আর এখানেই গল্পের আসল রহস্যটা খুলে যায়। নরপাহাড় আসলে শরীর বা মানুষ খায় না, ওটা মানুষের স্মৃতি সংগ্রহ করে, আর সেই স্মৃতিগুলোকেই ও ব্যবহার করে নতুন শিকারকে ডাকার জন্য, তাদের প্রলুব্ধ করার জন্য।
ভেবে দেখুন তো একবার, কি ভয়ঙ্কর একটা কনসেপ্ট। গল্পের যে শেষ লাইনটা, সেটা আমাদের একটা অমীমাংসিত ভয়ের মধ্যে ফেলে রেখে যায়। দেখুন, তন্ময় এ যাত্রায় বেঁচে গেছে, ঠিক আছে, কিন্তু ঝড়টা তো ওর নাম জেনে গেছে, আর ওটা নাকি একবার নাম শিখলে ভোলে না। তার মানে কি, ঝড়টা কি আবার ফিরে আসবে ওর জন্য? এই প্রশ্নটাই কিন্তু গল্পটাকে শেষ হয়েও শেষ হতে দেয় না, আরও বেশি ভয়ঙ্কর করে তোলে।